সুপ্রভাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সকলে ভালো আছে। সকলে গৃহবন্দী আছে, নিরাপদে আছে। চারিদিকের এই করোনা আবহে আমরা যখন সকলেই গৃহবন্দী, পড়াশোনাকে কিছুতেই বন্দি করা যাবে না, কারণ সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই পড়াশোনা চালিয়ে যেতেই এবং তোমাদেরকে সামান্য সাহায্য করার উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আজকে দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি বিষয়ের উপর প্রথম যে অধ্যায়টি আছে, অংশীদারি কারবারের হিসাব নিকাশ, লাভ ক্ষতি বন্টনের হিসাব, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এসো আমরা আমাদের সাবজেক্টটি এখন শিখতে শুরু করি। আমরা সকলে মিলেই কিন্তু বিষয়টাকে শেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকের আমাদের আলোচ্য বিষয়টি আমরা লিখেছি দ্বাদশ শ্রেণীর হিসাবশাস্ত্র বিষয়ে অংশীদারি কারবারের হিসাব নিকাশ, লাভ ও ক্ষতি বন্টনের হিসাব, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এটিকে আমি আলোচনার জন্য দুটি অংশে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমাদের আলোচ্য বিষয় পার্ট 1, যেখানে অংশীদারি কারবারের সংজ্ঞা, অংশীদারি কারবারের ভিত্তি হিসাবে চুক্তিপত্র, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কী এবং কিভাবে প্রস্তুত করতে হয়, এই প্রাথমিক অংশটুকু আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিওতে বাকি অংশগুলো আলোচনা করা হবে। এসো তাহলে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। প্রথমেই আমরা আলোচনা করব অংশীদারি কারবার বলতে কী বোঝায়। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অংশীদারি কারবারের একটি সংজ্ঞা আমি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তার আগে আমরা আলোচনা করে নিই এই অংশীদারি কারবার বা অংশীদারিত্ব বলতে কী বোঝায়। 1932 সালের অংশীদারি কারবারি আইন অনুযায়ী ভারতবর্ষে যে কোনো অংশীদারি কারবার গঠিত হয়, পরিচালিত হয়। 1932 সালের অংশীদারি কারবারি আইনের 4 নম্বর ধারায় অংশীদারিত্বের একটি সংজ্ঞা প্রদত্ত আছে। সেই অংশীদারিত্বের সংজ্ঞায় বলা হয়েছে, একাধিক ব্যক্তি যখন সম্মতির ভিত্তিতে কোনো কারবার গঠন করে, পরিচালনা করে, সকলে মিলে কিংবা তাদের মনোনীত কোনো ব্যক্তির দ্বারা, এবং সেই কারবারের অর্জিত মুনাফা তাদের পরস্পরের মধ্যে ভাগ করে নেয়, সেই সম্পর্কটিকে বলা হয় অংশীদারিত্ব। অংশীদারিত্বের সংজ্ঞা অংশীদারি আইনের 4 নম্বর ধারায় প্রদত্ত হলেও অংশীদারি কারবারের সংজ্ঞা সেই অর্থে কোথাও প্রদত্ত হয়নি। কিন্তু আমাদের আগের আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি বা আমরা বুঝতে পারছি যে অংশীদারিত্বের সম্পর্কের মধ্যে কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। অর্থাৎ 2 বা তার বেশি ব্যক্তি একত্রে মিলিত হয়ে এই কারবার গঠন করবে, তারা এই কারবারটিকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত করবে, তারা একত্রে এই কারবার গঠন করার জন্য মূলধন সরবরাহ করবে, তারা একত্রে কিংবা তাদের মনোনীত কোনো ব্যক্তির মাধ্যমে কারবারটিকে পরিচালনা করবে, এবং কোনো একটি নির্দিষ্ট সময়ের পরে অর্জিত মুনাফা তারা পরস্পরের মধ্যে নির্দিষ্ট অনুপাতে ভাগ করে নেবে। এই যে বিশেষ অংশীদারিত্বের সম্পর্কের কথাগুলো আমরা জানলাম, এর ভিত্তিতে এসো আমরা এবারে অংশীদারি কারবারের সংজ্ঞাটাকে নির্ধারণ করার চেষ্টা করি। দেখো আমি স্ক্রিনে লিখেছি, যখন 2 বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে অংশীদারি চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কারবার গঠন ও পরিচালনা করে এবং অর্জিত মুনাফার নির্দিষ্ট অনুপাতে পরস্পরের মধ্যে ভাগ করে নেয়, তখন সেই ধরনের কারবারকে অংশীদারি কারবার বলে। আরেকবার বলছি, যখন 2 বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে অংশীদারি চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কারবার গঠন ও পরিচালনা করে এবং অর্জিত মুনাফার নির্দিষ্ট অনুপাতে পরস্পরের মধ্যে ভাগ করে নেয়, সেই ধরনের কারবারকে অংশীদারি কারবার বলে। দেখো আমাদের সংজ্ঞায় আমরা 2 বা ততোধিক ব্যক্তির কথা বলেছি, তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে অংশীদারি কারবার গঠন করতে গেলে কমপক্ষে 2 জন ব্যক্তির উপস্থিতি জরুরি।
কিন্তু ততোধিক বা সর্বাধিক কতজন ব্যক্তি থাকতে পারে এ ব্যাপারে কি কোনো নির্দেশ আছে? আমরা পরবর্তী অংশে সেটাকেই দেখার চেষ্টা করব। অংশীদারের সংখ্যা এখানে একটা আশ্চর্যজনক বিষয়। অংশীদারি কারবার গঠন পরিচালনা ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী হলেও অংশীদারদের সর্বোচ্চ সংখ্যা কত হবে সেটি বলা আছে কিন্তু 1956 সালের কোম্পানি আইনে। 1956 সালের কোম্পানি আইন অনুসারে সাধারণ অংশীদারি কারবারে অংশীদারের সংখ্যা সর্বাধিক 20 জন, ব্যাংকিং কারবারের ক্ষেত্রে সর্বাধিক 10 জন, অর্থাৎ অব্যাংকিং কারবারের ক্ষেত্রে সর্বাধিক 20 জন, ব্যাংকিং কারবারের ক্ষেত্রে সর্বাধিক 10 জন। 2013 সালে এই কোম্পানি আইনটি নতুন করে আসে, সেখানে কিন্তু এই অংশীদারের সর্বাধিক সংখ্যা 20 জন থেকে বাড়িয়ে 100 জন করা হয়েছে, যদিও নতুন আইনে ব্যাংকিং অব্যাংকিং কারবারের কথা উল্লেখ নেই। অর্থাৎ আমরা এক্ষেত্রে অনুমান করতেই পারি যে সব ধরনের অংশীদারি কারবারের জন্যেই অংশীদারের সর্বোচ্চ সংখ্যা 100 জন, যেটা 2013 সালের কোম্পানি আইন অনুযায়ী। এখন পরবর্তী অংশে আমরা আসছি। দেখো, তোমরা স্ক্রিন দেখলেই বুঝতে পারবে অংশীদারি চুক্তিপত্র নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা আগেই বলেছি যখন 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে কোনো কারবার গঠন পরিচালনা করে তখন তাদের মধ্যে নানাবিধ বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে, বা কারবার পরিচালনার ক্ষেত্রে দৈনন্দিন কারবার পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে এবং অংশীদারি কারবারের কিছু আইনগত সুবিধা প্রদান করার জন্যে অংশীদারি চুক্তিপত্র অত্যন্ত জরুরি। অংশীদারি কারবারের ভিত্তি হল অংশীদারি চুক্তিপত্র। এটি লিখিত বা মৌখিক হতে পারে, এটি নিবন্ধিত বা অনিবন্ধিত হতে পারে। নিবন্ধিত মানে হলো রেজিস্টার্ড, অনিবন্ধিত আনরেজিস্টার্ড। কিন্তু যদি অংশীদারি চুক্তিপত্রটি নিবন্ধিত হয় তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা সুবিধে পাব? দেনা আদায়ের ক্ষেত্রে, কোনো কারণে যদি মামলা মোকদ্দমা করার প্রয়োজন হয় তাহলে সেই সমস্ত ক্ষেত্রে, অংশীদারদের পরস্পরের মধ্যে যদি কখনো বিরোধ দেখা দেয় সেই বিরোধ মীমাংসার জন্যে আইনের দ্বারস্থ হতে হলে তখন অংশীদারি চুক্তিপত্রের গুরুত্ব আছে। সুতরাং আমরা বলতে পারি অংশীদারি চুক্তিপত্র অনিবন্ধিত হতে পারলেও নিবন্ধিত হওয়াটা জরুরি কারবারের স্বার্থে, অংশীদারদের স্বার্থে। যদি অংশীদারি চুক্তিপত্রটি নিবন্ধিত হতে হয় তাহলে অবশ্যই অংশীদারি চুক্তিপত্রটিকে লিখিত হতে হবে, তখন আর সেটি মৌখিক হলে নিবন্ধন করা সম্ভব নয়। এই অংশীদারি চুক্তিপত্রে কী কী বিষয়ের উল্লেখ থাকে যার জন্য এত গুরুত্ব এর? দেখো, আমরা নিচে ABCD করে প্রত্যেকটিকে লেখার চেষ্টা করেছি, তোমরা স্ক্রিন দেখলেই বুঝতে পারবে। প্রথম যে বিষয়টি থাকবে সেটা হলো কারবারের নাম, ঠিকানা, উদ্দেশ্য। অর্থাৎ অংশীদারির যে কারবারটি গঠিত হলো, অংশীদাররা সকলে মিলে যে কারবার গঠন করলো, সেই কারবারটির নাম কি হবে, তার ঠিকানা কি থাকবে, কি উদ্দেশ্য বা কোন কারবারির উদ্দেশ্য নিয়ে কারবারটি গঠিত হলো, এ সমস্ত উল্লেখ থাকবে। বিতে থাকছে অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা। সিতে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারবার পরিচালনার নিয়মাবলী। আমরা আগেই বলেছি যে অংশীদাররা সকলে মিলে কিংবা অংশীদারদের মধ্যে থেকে মনোনীত এক বা একাধিক ব্যক্তি দৈনন্দিন কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু তারা কিভাবে কারবার পরিচালনা করবে, কোন পদ্ধতি মেনে দৈনন্দিন কারবার পরিচালনা হবে, বা দৈনন্দিন কারবার পরিচালনার ক্ষেত্রে কোন অংশীদারের ক্ষমতা কি বা কোন কোন ক্ষেত্রে সীমাবদ্ধ, সেই সমস্ত বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় এই অংশে উল্লেখ থাকবে। অর্থাৎ কারবার পরিচালনার নিয়মাবলী অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকবে। ডিতে লেখা হয়েছে দেখো অংশীদারদের মর্যাদা। অংশীদারদের বিভিন্ন রকমের মর্যাদা হতে পারে, বিভিন্ন প্রকার হতে পারে, সেটা উল্লেখ থাকবে। অর্থাৎ কোন অংশীদার কোন প্রকারের বা তার মর্যাদা কী কারবারে। যেমন প্রথমেই বলেছি সাবালক বা নাবালক। 18 বছরের কম বয়স হলে সেই অংশীদারকে নাবালক অংশীদার বলা হবে।
যারা তার তুলনায় বেশি বয়সী তাদেরকে সাবালক অংশীদার বলা হবে। তাহলে কোনো অংশীদার নাবালক না সাবালক সেটা বলা থাকতে পারে। কোনো অংশীদার সক্রিয় না নিষ্ক্রিয়, অর্থাৎ কারবার পরিচালনায় দৈনন্দিন অংশগ্রহণ করলে তাকে সক্রিয় অংশীদার বলা হবে। আবার যারা কারবার পরিচালনায় দৈনন্দিন অংশগ্রহণ করে না তাদেরকে নিষ্ক্রিয় বা স্লিপিং পার্টনার বলা হবে। তাহলে কোনো অংশীদার সক্রিয় হবে নাকি নিষ্ক্রিয় হবে সে বিষয়ে উল্লেখ থাকবে, আরও অনেক বিষয় এখানে উল্লেখ থাকতে পারে। পরের পয়েন্টগুলো দেখো, EFGHIJ এগুলো আমরা লাল অক্ষরে লেখার চেষ্টা করেছি, কারণ এই অধ্যায়টিতে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করার জন্যে অংশীদারি চুক্তিপত্রের এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, যেগুলো লাল অক্ষরে লেখা হয়েছে। ইতে আছে লাভ ও ক্ষতি বন্টনের অনুপাত, অর্থাৎ কোনো অংশীদারি কারবারে বছরের শেষে অর্জিত মুনাফা অংশীদাররা পরস্পরের মধ্যে কোন অনুপাতে ভাগ করে নেবে সেই অনুপাতটি কিন্তু অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। এফ, সক্রিয় অংশীদারদের বেতন বা পারিশ্রমিকের পরিমাণ। সক্রিয় অংশীদার অর্থাৎ যারা দৈনন্দিন কারবার পরিচালনায় অংশগ্রহণ করে সেই অংশীদাররা কোনো বেতন বা পারিশ্রমিক পাবেন কিনা, পেলে তার পরিমাণ কত হবে সেটা কিন্তু অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকবে। কেন অংশীদাররাই তো মালিক, তাহলে তাদেরকে বেতন পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? আর তাহলে কিছু সংখ্যক অংশীদার নিষ্ক্রিয়, তাহলে যারা সক্রিয় অংশগ্রহণ করছে তারা তাদের সময় দিয়ে অংশীদারি কারবারের উন্নতি, অংশীদারি কারবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে, লাভ অর্জন করতে তারা তাদের অবদান রাখছে, কারণ তাদের একটা বেতন বা পারিশ্রমিক এটা অত্যন্ত ন্যায্য দাবি। সেই কারণে অংশীদারদের মধ্যে বা সক্রিয় অংশীদারদের বেতন পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন হতে পারে। জি, অংশীদারদের নিয়োজিত মূলধনের উপর সুদ প্রদেয় হলে তার হার। নিয়োজিত মূলধন অর্থাৎ অংশীদাররা কারবারে যে পরিমাণ মূলধন নিয়ে কারবারটি গঠন করেছে বা পরবর্তী সময় তারা যদি অতিরিক্ত কোনো মূলধন বিনিয়োগ করে সেগুলোকেই আমরা বলছি নিয়োজিত মূলধন। এই নিয়োজিত মূলধনের উপর কোনো সুদ প্রদান করা হলে, যদি প্রদান করা হয় তাহলে সেই সুদের হারটা কত হবে সেটা অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকবে। এখানেও তুমি বলতে পারো যে মূলধনের উপর সুদ দেওয়ার প্রয়োজন কী? আসলে সমস্ত অংশীদার একই পরিমাণ মূলধন বিনিয়োগ করে না, কেউ কম মূলধন নিয়ে আসে, কেউ বেশি মূলধন নিয়ে আসে। তাহলে পরস্পরের মধ্যে একটা বিরোধের সুযোগ থাকছে। যে বেশি মূলধন নিয়ে আসে সে বলবে আমি কেন বেশি মূলধন দেব, যে কম আনছে সে কম দিচ্ছে। সুতরাং এই সংক্রান্ত বিরোধ যাতে তাদের মধ্যে সৃষ্টি না হয় তার জন্যে নিয়োজিত মূলধনের উপর সুদ প্রদানের ব্যবস্থা থাকতে পারে। সেক্ষেত্রে সুদের হারটিও কিন্তু চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। এইচ, অংশীদারদের উত্তোলনের উপর সুদ ধার্য করা হলে তার হার। তোমরা সকলেই জানো অংশীদাররা কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে দ্রব্য বা টাকা তুলে নিতে পারে, তাকে আমরা ইংরেজিতে ড্রয়িংস, বাংলাতে উত্তোলন বলি। তাহলে অংশীদাররা যদি কারবার থেকে কোনো উত্তোলন করে বা ড্রয়িংস করে সেই ড্রয়িংসের উপর তাদেরকে সুদ দিতে হতে পারে। তাহলে যদি ড্রয়িংসের উপর সুদ ধার্য করা হয় তাহলে কত হারে সুদ ধার্য করা হবে বা কোন পদ্ধতিতে সুদ হিসেব করা হবে এই সমস্ত বিষয় কিন্তু অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। এক্ষেত্রেও প্রশ্ন আসতে পারে উত্তোলনের উপর সুদ দেওয়ার প্রয়োজন কি? আসলে সব অংশীদার একই পরিমাণ অর্থ উত্তোলন করে না, কেউ কম পরিমাণ উত্তোলন করে, কেউ বেশি পরিমাণ উত্তোলন করে। যে বেশি উত্তোলন করছে সে বেশি সুবিধা ভোগ করছে, যে কম তুলছে সে কম সুবিধা ভোগ করছে, যে আদৌ উত্তোলন করছে না সে কিন্তু আদৌ কোনো সুবিধা পাচ্ছে না। তাহলে এই সংক্রান্ত বিরোধটাকে যাতে হ্রাস করা যায় তার জন্যই কিন্তু উত্তোলনের উপর সুদ দেওয়ার ব্যবস্থা। আই, অংশীদারদের প্রদত্ত ঋণের উপর প্রদেয় সুদের হার। অনেক সময় কারবারে অতিরিক্ত মূলধনের প্রয়োজন হলে বা ঋণের প্রয়োজন হলে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া না গেলে অংশীদাররা কিন্তু কারবারকে ঋণ প্রদান করতে পারে। তাহলে অংশীদাররা যদি কারবারকে ঋণ প্রদান করে থাকে তাহলে সেই ঋণের উপর কী হারে সুদ প্রদান করতে হবে সেটি অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকতে পারে। এই প্রসঙ্গে এটা বলে রাখা ভালো, অংশীদারি আইনে পরিষ্কার বলা হয়েছে যে প্রদত্ত ঋণের উপর সুদের হার যদি অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ না থাকে তাহলেও কিন্তু অংশীদারদের ঋণের উপর সুদ প্রদান করতে হবে এবং তার নির্দিষ্ট হার হচ্ছে 6% বার্ষিক, 6% পার অ্যানাম।
বার্ষিক 6% হারে প্রদত্ত ঋণের উপর সুদ প্রদান করতে হবে যদি অংশীদারি চুক্তিপত্রে ঋণের উপর সুদের হার না বলা থাকে। আর যদি অংশীদারি চুক্তিপত্রে ঋণের উপর সুদের হার নির্দিষ্ট করে বলা হয়, অর্থাৎ চুক্তিপত্রে বলা হলো 10% হারে সুদ দিতে হবে, তাহলে অবশ্যই ঋণের উপরে বার্ষিক 10% হারে সুদ প্রদান করতে হবে। যে কোনো অংশীদারকে কমিশন প্রদেয় হলে তার হার ও হিসাবে ভিত্তি। অংশীদাররা প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হন। কেউ প্রশাসনিক ক্ষেত্রে পারদর্শী, কেউ উৎপাদনের ক্ষেত্রে পারদর্শী, কেউ বিক্রয় ব্যবস্থাপনার ক্ষেত্রে পারদর্শী। তাহলে অংশীদারদের এই পারদর্শিতাকে উৎসাহিত করার জন্যে অংশীদারদের কমিশন প্রদানের ব্যবস্থা থাকে। অর্থাৎ যিনি প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করছেন তাকে বিক্রয়ের পরিমাণের উপর কমিশন দেওয়া যেতে পারে। যিনি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছেন তাকে লাভের উপরে কমিশন দেওয়া যেতে পারে। তাই এভাবে বিভিন্ন কারণে অংশীদারদেরকে উৎসাহিত করার জন্য কমিশন প্রদানের ব্যবস্থা থাকতে পারে। অংশীদারি চুক্তিপত্রে কিন্তু সেটির বিশেষ উল্লেখ থাকতে হবে, কোন অংশীদারকে কী হারে কমিশন প্রদান করতে হবে এবং কিসের ওপরে বা কিসের ভিত্তিতে কমিশন হিসেব করতে হবে সেটি কিন্তু উল্লেখ থাকা জরুরি। কেতে বলা হয়েছে কারবার পুনর্গঠনের নিয়মাবলী, অর্থাৎ নতুন অংশীদার গ্রহণ, পুরনো অংশীদারদের অবসর, অংশীদারের মৃত্যু হলে সে সংক্রান্ত নিয়মাবলী, কারবারের অবসান সংক্রান্ত নিয়মাবলী ইত্যাদি কিন্তু অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। তাহলে অংশীদারি চুক্তিপত্রে কী কী বিষয়ের উল্লেখ থাকবে সেটি আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আমাদের যে বর্তমান অধ্যায়ের মূল আলোচ্য বিষয় লাভ ক্ষতি বন্টনের হিসাব, সেই লাভ ক্ষতি বন্টনের হিসাব অংশে আমরা প্রবেশ করছি। দেখো আমরা স্ক্রিনে লিখেছি নিট লাভ বন্টনের মাধ্যম। দেখো নিট মুনাফা বা নিট লাভ বা নিট প্রফিট কিভাবে গণনা করা হয় সেটা তোমরা তোমাদের আগের ক্লাসগুলোতে শিখেছো। এক মালিকি কারবারের চূড়ান্ত হিসাব বা ফাইনাল অ্যাকাউন্ট তোমরা তৈরি করেছো, সেখানে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করেছো। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখেছো যে লাভটি নির্ণয় করা হয় সেটি হলো নিট লাভ। অংশীদারি কারবারের হিসাব নিকাশের ক্ষেত্রেও কিন্তু একই প্রক্রিয়ায় প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট, তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যে নিট লাভ অর্জিত হলো, এটা যদি এক মালিকি কারবার হতো সেটা একক মালিকের প্রাপ্য, তাই সরাসরি সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু এটি যেহেতু অংশীদারি কারবার, তাই অর্জিত নিট লাভ যেটা তুমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নির্ধারণ করেছো সেটি অংশীদারদের মধ্যে বন্টন করার প্রয়োজন আছে। তাহলে কিভাবে আমরা অংশীদারদের মধ্যে নিট লাভকে বন্টন করব সেটাই দেখো আমরা পরবর্তী অংশে লেখার চেষ্টা করেছি। নিট লাভ বন্টনের মাধ্যম, অর্থাৎ কী কী মাধ্যমে আমরা নিট লাভকে অংশীদারদের মধ্যে বন্টন করতে পারি। প্রথমে দেখো লিখেছি অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে মূলধনের উপর সুদের আকারে প্রদান করা যেতে পারে। অংশীদারদের ঋণের উপর প্রদেয় সুদের মাধ্যমেও আমরা নিট লাভকে বন্টন করতে পারি। অংশীদারদের যে কমিশন দেওয়ার কথা আগে বলা হয়েছে সেই কমিশন দেওয়ার মাধ্যমেও কিন্তু নিট লাভকে অংশীদারের মধ্যে বন্টন করা যেতে পারে। আবার অংশীদারদের বেতন বা পারিশ্রমিক প্রদানের মাধ্যমেও অংশীদারদের মধ্যে নিট লাভকে বন্টন করা যাবে। তাহলে নিট মুনাফা, অর্জিত নিট মুনাফা অংশীদারদের মধ্যে আমরা কীভাবে বন্টন করতে পারি? তাদের মূলধনের উপর সুদ হিসাবে, তাদের প্রদত্ত ঋণের উপর প্রদেয় সুদ হিসাবে, তাদের মধ্যে কমিশন হিসাবে, তাদের মধ্যে বেতন বা পারিশ্রমিকের মাধ্যমে আমরা বন্টন করতে পারি। এর পরেও যদি অবশিষ্ট কিছু থাকে সেটা তাদের মধ্যে নির্দিষ্ট অনুপাতে, অর্থাৎ লাভ ক্ষতি বন্টনের অনুপাতে তাদের মধ্যে ভাগ করে দিতে পারি। পরবর্তী অংশে দেখো লিখেছি অংশীদারদের উত্তোলনের উপর সুদ, অর্থাৎ ইন্টারেস্ট অন ড্রয়িংস, এটি কিন্তু এক প্রকারের অবদান বা কন্ট্রিবিউশন যা আমাদের কারবারের বন্টনযোগ্য মুনাফা
বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট বৃদ্ধি পেতে সাহায্য করে। তাই এটি কিন্তু মুনাফার বন্টন নয়, এটি কিন্তু মুনাফার সঙ্গে যোগ করতে হবে একটা অবদান বা কন্ট্রিবিউশন হিসাবে। তা অংশীদারদের উত্তোলনের উপর সুদ এক প্রকারের অবদান যা বন্টনযোগ্য মুনাফা বাড়াতে সাহায্য করে, তাই এটি নিট মুনাফার সঙ্গে যোগ করে নিতে হবে। আর ওপরের যে অংশগুলো বলেছি, আগের যে কথাগুলো বলেছি, মূলধনের উপর সুদ, ঋণের উপর প্রদেয় সুদ, কমিশন, অংশীদারদের বেতন বা পারিশ্রমিক, কিংবা অবশিষ্ট অংশ যেটা ডিভিসিবল প্রফিট বা বন্টনযোগ্য মুনাফা, সেটি কিন্তু নিট মুনাফা থেকে বাদ দিতে হবে। আর অংশীদারদের উপর উত্তোলনের সুদ বা উত্তোলনের উপর সুদ, এটি কিন্তু নিট মুনাফার সঙ্গে যোগ করতে হবে, কারণ এটি বন্টনযোগ্য মুনাফা বৃদ্ধি পেতে সাহায্য করে। তাহলে নিট লাভ কীভাবে বন্টন করা যাবে অংশীদারদের মধ্যে, সেটি আমরা জানার বা বোঝার চেষ্টা করলাম। এসো এরপরে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে চলে আসছি এবং আমরা প্রথমে দেখে নেব যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের জন্যে ফরম্যাটটা কীরকম হবে। তোমরা যেরকম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করেছো এর আগে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ফরম্যাটও প্রায় একই রকমই। এর দুটো দিক থাকবে, ডেবিট দিক, বাঁ দিকটা ডেবিট দিক, ডান দিকটা ক্রেডিট দিক। বাঁ দিকে একটা পার্টিকুলার্সের ঘর, দুটো অ্যামাউন্টের কলাম। ডান দিকেও দেখো ক্রেডিট দিকে একটা পার্টিকুলার্স এবং দুটো অ্যামাউন্টের কলাম রাখা হয়েছে। ওপরে লেখা হয়েছে ইন দ্য বুকশপ, অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠানটির নাম এই শূন্যস্থানে বসাতে হবে। তারপরেই আমরা কি করেছি সেটা লিখেছি যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন, অর্থাৎ যে তারিখে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা তৈরি করছি, অর্থাৎ কোনো একটি বছরের শেষ দিন এটি তৈরি করা হয়, কারণ সেই আর্থিক বছরের শেষ দিনটিকে এখানে লিখতে হবে। অর্থাৎ আর্থিক বছরের শেষ দিনটি যদি 31 মার্চ 2020 হয়, তাহলে আমরা এখানে লিখব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 31 মার্চ 2020। শূন্যস্থানে বছরের শেষ দিনটিকে বসাবো, এই তারিখটি প্রশ্নে উল্লেখ করা থাকবে। দেখো আমরা আগেই বলেছি নেট প্রফিটকে বন্টন করব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে, সুতরাং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট শুরুই হবে নেট প্রফিট নিয়ে, যেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখেছি। এর জন্য জার্নাল এন্ট্রি কি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে দেখো লিখেছি নেট প্রফিট ট্রান্সফার। টোটাল অ্যামাউন্টটাকে আমরা আউটার কলামে বসাবো। আমরা আগেই বলেছি আগের অংশটিতে যে ইন্টারেস্ট অন ড্রয়িং একটা অবদান যা বন্টনযোগ্য মুনাফা বৃদ্ধি পেতে সাহায্য করে, সুতরাং এটি নেট প্রফিটের সাথে যোগ করতে হবে। তাই ইন্টারেস্ট অন ড্রয়িং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে দেখানো হয়েছে। ইন্টারেস্ট অন ড্রয়িংস প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে দেখানো হয়েছে। জার্নাল এন্ট্রি কী হলো, ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এরপরে চলে এসো ডেবিট দিকে। আমরা আগেই বলেছিলাম যে নিট মুনাফা বন্টন করা হয় কিসের মাধ্যমে, মূলধনের উপর সুদ বা ইন্টারেস্ট অন ক্যাপিটাল হিসাবে। আমরা ডেবিট দিকে দেখো লিখেছি টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাহলে জার্নালটা কী হলো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট। এ আর বি কি, এ আর বি দুজন পার্টনার যদি থাকে তাহলে এর ইন্টারেস্ট যেটা হবে সেটা ইনার কলামে লিখব, বি এর ইন্টারেস্ট যেটা হবে সেটা ইনার কলামে লিখব, দুটো ইন্টারেস্টকে টোটাল করে আমরা আউটার কলামে নিয়ে আসব। আগের অংশে দেখো আমরা আলোচনা করেছি নেট প্রফিটকে বন্টন করব অংশীদারদের মধ্যে বেতন বা পারিশ্রমিক হিসাবে, সুতরাং সেটাই লিখেছি টু পার্টনার স্যালারি বা পার্টনার্স রেমুনারেশন। জার্নাল এন্ট্রি কী হলো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার স্যালারি বা পার্টনার্স রেমুনারেশন অ্যাকাউন্ট। এখানেও এ এবং বি দুজন পার্টনার, এর যে পারিশ্রমিক বা বেতন সেটি এখানে লেখা হয়েছে, বির যে পারিশ্রমিক বা বেতন সেটিকে এখানে লিখতে হবে, লিখে দুটোর যোগফল আমরা আউটার কলামে দেখাব। আমরা আগেই বলেছিলাম যে নেট প্রফিটকে বন্টন করতে পারি অংশীদারদের প্রদত্ত ঋণের উপর সুদ হিসাবে। পরের আইটেমটি সেভাবেই লেখা আছে, দেখো ইন্টারেস্ট অন লোন, অর্থাৎ ঋণের উপর সুদ। জার্নাল এন্ট্রি কী হলো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন
লোন অ্যাকাউন্ট। এ এবং বি, এ যদি লোন দিয়ে থাকে তা এ লোনের উপর যা সুদ হবে তা গণনা করে এখানে বসাতে হবে, বির যা সুদ হবে সেটি গণনা করে এখানে বসাতে হবে, টোটালটাকে আউটার কলামে দেখাতে হবে। আমরা আগেই বলেছিলাম নিট মুনাফা আমরা বন্টন করতে পারি পার্টনারদের মধ্যে কমিশন হিসাবে। তাই পরের আইটেম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স কমিশন অ্যাকাউন্ট। এক্ষেত্রেও এ যা কমিশন পাবে তা গণনা করে ইনার কলামে বসাবে, বি যে কমিশন পাবে সেটি গণনা করে ইনার কলামে বসাবে, টোটালটা আউটার কলামে বসাবে। নেক্সট পরের আইটেমটা দেখো, রিজার্ভ, যার বাংলা হচ্ছে সঞ্চিতি। সঞ্চিতি কথাটা এসছে সঞ্চয় কথাটা থেকে, সঞ্চিতি কথাটা এসছে সঞ্চয় কথা থেকে। এটি কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো কারবারের ক্ষেত্রে। কারবার যে মুনাফা অর্জন করে, মুনাফার সব অংশটাই অংশীদাররা তারা পরস্পরের মধ্যে ভাগ করে তুলে নিতে পারে। সেক্ষেত্রে সমস্যাটা কোথায়? না, কারবার কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি লাভ করতে পারে না। কিন্তু কারবারি হিসাবে প্রত্যেকেই চান কারবারের দৈনন্দিন শ্রীবৃদ্ধি ঘটুক, কারবারের উন্নতি ঘটুক, ক্রয় বিক্রয়ের পরিমাণ বাড়ুক, লাভের পরিমাণ বাড়ুক। এবং সেটা করতে গেলে কিন্তু মুনাফার সব অংশটা অংশীদারদের মধ্যে লভ্যাংশ হিসাবে বন্টন করা যাবে না। তার থেকে একটা অংশকে সঞ্চয় করতে হবে এবং কারবারে পুনরায় বিনিয়োগ করতে হবে, কারবারের শ্রীবৃদ্ধির জন্যে, কারবারের লেনদেনকে, কারবারি কার্যকলাপকে আরও সুসংবদ্ধ করার জন্যে, আরও উন্নত করার জন্যে। সুতরাং রিজার্ভ হচ্ছে এক প্রকার সঞ্চিতি যা লাভের মধ্যে থেকে সঞ্চয় করা হয়। এই জন্যে নিট লাভ ক্রেডিট দিকে আছে, তার একটা অংশকে আমরা রিজার্ভে বা সঞ্চিতিতে ট্রান্সফার করছি। এটা কিন্তু তোমার প্রবলেমে বলাই থাকবে রিজার্ভের পরিমাণ কত বা কোন হারে রিজার্ভ ক্যালকুলেশন করতে হবে, এটা বলা থাকবে। সো রিজার্ভে যে পরিমাণ অর্থকে স্থানান্তর করতে হবে তার জন্য জার্নাল হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু রিজার্ভ অ্যাকাউন্ট, অ্যামাউন্টটাকে আমরা আউটার কলামে বসাবো। তাহলে ক্রেডিট দিকের যোগফল বের করব, ডেবিট দিকেরও যোগফল বের করব। সো যে ডিফারেন্সটা আসবে সেটাই কিন্তু হলো ডিভিসিবল প্রফিট বা বন্টনযোগ্য মুনাফা। এই বন্টনযোগ্য মুনাফাকে অংশীদারি চুক্তিপত্রে উল্লিখিত অনুপাতে সমস্ত অংশীদারদের মধ্যে আমরা বন্টন করব। এ এবং বির মধ্যে ভাগ করব নির্দিষ্ট অনুপাতে। এ যে অংশটি পাবে সেটি ইনার কলামে লিখব, বি যে অংশটি পাবে সেটি ইনার কলামে লিখব এবং দুটোর যোগফল আউটার কলামে। তাহলে এইভাবেই কিন্তু আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে পারি। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ব্যবহারিক অঙ্ক করার আগে আমরা কতগুলো মনে রাখার বিষয় আছে সেগুলোকে আলোচনা করে নেব। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট খুব দক্ষতার সঙ্গে সমাধান করতে গেলে এই বিষয়গুলি কিন্তু মনে রাখা অত্যন্ত জরুরি। প্রথম বিষয়টি হচ্ছে লাভ ক্ষতি বন্টনের অনুপাত সংক্রান্ত। চুক্তিপত্রে লাভ ক্ষতি বন্টনের অনুপাত উল্লেখ করা থাকবে। যদি চুক্তিপত্রে উল্লিখিত অনুপাতে লাভ বা ক্ষতি বন্টন করতে হবে, যদি চুক্তিপত্রে কোনো অনুপাতের উল্লেখ না থাকে তাহলে অংশীদারদের মধ্যে সমান ভাগে লাভ ক্ষতি বন্টন করতে হবে, বা অংশীদারি চুক্তিপত্র যদি আদৌ না থাকে সেক্ষেত্রে অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি সমান ভাগে ভাগ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। মূলধনের উপর সুদ। চুক্তিপত্রে সুদ প্রদানের কথা বলা থাকলে চুক্তিপত্রে প্রদত্ত হারে সুদ হিসেব করতে হবে। যদি চুক্তিপত্রে বলা থাকে 6% পার অ্যানাম, 6% হিসেব করবে, 10% পার অ্যানাম 10% হিসেব করবে। চুক্তিপত্রে সুদ প্রদানের কথা বলা না থাকলে কোনো সুদ হিসেব করার প্রয়োজন নেই। সুদ হিসেবের সময় নিয়োজিত সময়ের জন্য সুদ হিসেব করতে হবে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ অংশীদার যে মূলধন এনেছে সেটি 6 মাস কারবারে খেটেছে, তাহলে তোমাকে 6 মাসের জন্য সুদ হিসেব করতে হবে। যদি সেটি 9 মাস কারবারে খেটে থাকে তাহলে 9 মাসের জন্য সুদ হিসেব করতে হবে। যদি 1 মাসের জন্য নিয়োজিত হয় তাহলে সুদ কিন্তু 1 মাসের জন্যই হিসেব করতে হবে। পরের আইটেম অংশীদারদের বেতন বা পারিশ্রমিক। চুক্তিপত্রে যে অংশীদারকে বেতন যে হারে প্রদানের কথা বলা আছে সেই হারে বেতন হিসেব করতে হবে।
অর্থাৎ প্রত্যেকে একই হারে বেতন পাবে না, কেউ কম পেতে পারে, কেউ বেশি পেতে পারে, সমানও পেতে পারে। তাহলে অংশীদারি চুক্তিপত্রে যাকে যে হারে বেতন প্রদানের কথা বলা আছে সেই হারে তোমাকে গণনা করতে হবে। চুক্তিপত্রে যদি বেতন প্রদানের কথা বলা না থাকে তাহলে কিন্তু কোনো বেতন প্রদান করার প্রয়োজন নেই। অংশীদারদের ঋণের উপর সুদ। চুক্তিপত্রে সুদের হার উল্লেখ থাকলে সেই হারে সুদ হিসেব করতে হবে। অর্থাৎ অংশীদারি চুক্তিপত্রে যদি বলা থাকে ঋণের উপরে 10% হারে সুদ প্রদান করতে হবে, কি বার্ষিক 12% হারে সুদ প্রদান করতে হবে, তাহলে সেই হারেই সুদ প্রদান করতে হবে। কিন্তু যদি অংশীদারি চুক্তিপত্রে কোনো সুদের হার উল্লেখ না থাকে তাহলে অংশীদারি আইন অনুযায়ী বার্ষিক 6% হারে নিয়োজিত সময়ের জন্য সুদ হিসেব করতে হবে। অর্থাৎ ঋণটা যদি 6 মাসের জন্য নেওয়া হয় তাহলে 6 মাসের জন্য সুদ হিসেব করতে হবে। ঋণটি যদি 2 মাসের জন্য নেওয়া হয় তাহলে 2 মাসের জন্য সুদ হিসেব করতে হবে। নিয়োজিত সময় বলতে যে সময়ের জন্য ঋণটি নেওয়া হয়েছে 2 মাস, 6 মাস, 8 মাস, সেই সময়টাকে বলা হয়েছে। অংশীদারদের উত্তোলনের উপর সুদ। উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে প্রচলিত রীতি অনুযায়ী গড়ে 6 মাসের সুদ হিসেব করতে হবে। অর্থাৎ তোমাকে যে অঙ্কটি দেয়া হবে সেখানে যদি কবে ড্রয়িং করা হয়েছে তার তারিখ উল্লেখ না করা হয় তাহলে এটা প্রচলিত রীতি যে ওই ঋণের উপর, ওই উত্তোলনের উপরে গড়ে 6 মাসের সুদ হিসেব করতে হবে যে হারে বলা আছে সেই হারে। উত্তোলনের তারিখ উল্লেখ থাকলে ওই তারিখ থেকে বছরের শেষ দিন পর্যন্ত যে নিয়োজিত সময়কাল সেই সময়কালের জন্য তোমাকে সুদ হিসেব করতে হবে। অর্থাৎ উত্তোলনের তারিখ যদি উল্লেখ করা থাকে, ধরা যাক উত্তোলনের তারিখটি হলো 1 অক্টোবর 2019 আর আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটি তৈরি করছি 31 মার্চ 2020, তাহলে 6 মাস সময়ের জন্য উত্তোলন হয়েছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই 6 মাসের জন্য কিন্তু উত্তোলনের উপর সুদ হিসেব করতে হবে। যদি ড্রয়িংটা 1 ডিসেম্বর করা হয় তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস সময়ের কালের জন্য উত্তোলনের উপর সুদ হিসেব করতে হবে। নেক্সট, অংশীদারদের প্রদেয় কমিশন। চুক্তিপত্রে কমিশনের উল্লেখ থাকলে যে হারে কমিশন দেওয়ার কথা বলা থাকবে এবং যে পদ্ধতিতে কমিশন হিসেবের কথা বলা থাকবে সেই পদ্ধতিতে বা সেই হারেই কিন্তু কমিশন নির্ধারণ করতে হবে। এবারে কিন্তু আমরা একটি ব্যবহারিক সমস্যাতে চলে আসব, অর্থাৎ আমরা অঙ্কে চলে আসছি। দেখো, একটা ইলাস্ট্রেশন আমি নিয়েছি এবং এই ইলাস্ট্রেশনটিতে আমরা সব ধরনের আইটেমকে দেখানোর চেষ্টা করেছি। ইলাস্ট্রেশনটা আমি পড়ছি বা অঙ্কটা আমি পড়ছি এবং বাংলাতে অনুবাদ করছি, তোমরা মন দিয়ে শোনো। A and B are partners of a firm, A and B company. B কোম্পানির দুজন অংশীদার A এবং B. You are required to prepare profit and loss appropriation account for the year ended on 31st March 2020 from the following particulars. তোমাকে করতে বলা হয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট 31শে মার্চ 2020 তারিখে নিম্নলিখিত বিবরণী থেকে। এতে কী তথ্য আছে? দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাজ অন 1st April 2019, A rupees 80,000, B rupees 60,000. 31st March 2020-তে যে বছরটি শেষ হয়েছে সেটি শুরু হয়েছে কিন্তু 1 এপ্রিল 2019-এ। তাহলে 1 এপ্রিল 2019 তারিখে এ এবং বির ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল কত? 80,000 টাকা, 60,000 টাকা। বি, দেয়ার ড্রয়িংস ডিউরিং দ্য ইয়ার ওয়ার এ 12,000 রুপিস, বি 8,000 রুপিস। অর্থাৎ সারা বছর ধরে এ 12,000 টাকা উত্তোলন করেছে, বি 8,000 টাকা উত্তোলন করেছে। এক্ষেত্রে উত্তোলনের তারিখ কিন্তু উল্লেখ করা হয়নি। সি, এইজ এন্টাইটেল টু গেট স্যালারি অ্যাজ রুপিস 1,000 পার মান্থ। এক্ষেত্রে বলা হলো কেবলমাত্র এ পার্টনার তিনি স্যালারি পাবেন প্রতি মাসে 1,000 টাকা হিসাবে। বিকে স্যালারি দেওয়ার কথা আপাতত বলা হয়নি। ডি, বি অ্যাডভান্সড এ লোন অফ রুপিস 20,000 টু দ্য বিজনেস অন 1st December 2019। বি পার্টনার তিনি কারবারের প্রয়োজনে কারবানকে 20,000 টাকা ঋণ দিয়েছেন 1 ডিসেম্বর 2019 তারিখে। ই, the partners are entitled to get interest on their capital
10% পার অ্যানাম। অংশীদাররা তাদের মূলধনের উপর বার্ষিক 10% হারে সুদ পায়। এফ, ইন্টারেস্ট @8% পার অ্যানাম ইজ বিং চার্জড অন ড্রয়িংস মেড বাই পার্টনার। অংশীদাররা যদি কোনো ড্রয়িং করে থাকে তার উপরে বার্ষিক 8% হারে সুদ ধার্য করা হয়। জি, বি ইজ এন্টাইটেল টু গেট কমিশন @2% অন অ্যানুয়াল টার্নওভার অফ ₹6 লাখ। বি কমিশন পাবে 2% হারে। কিসের ওপরে? বার্ষিক বিক্রয়ের পরিমাণ বা টার্নওভারের উপরে, যেটির পরিমাণ 6 লক্ষ টাকা। এইচ, দ্য পার্টনার্স হ্যাভ ডিসাইডেড টু ট্রান্সফার ₹5,000 টু জেনারেল রিজার্ভ আউট অফ প্রফিট। প্রফিটের মধ্যে থেকে 5,000 টাকা তারা জেনারেল রিজার্ভে ট্রান্সফার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সব অংশীদাররাই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আই, দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও ইজ 3:2। জে, দ্য অ্যামাউন্ট অফ নেট প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2020 ওয়াজ ₹75,000। অর্থাৎ 31 মার্চ 2020 যে বছর শেষ হয়েছে সেই বছরে নেট প্রফিট, যেটি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নির্ধারণ করা হয়েছে, তার পরিমাণ দেওয়া আছে 75,000 টাকা। তাহলে এই ইলাস্ট্রেশনটার উপর ভিত্তি করে আমরা অঙ্কটাকে করার চেষ্টা করব এবং পরবর্তী অংশে কিন্তু আমরা এর সলিউশনটাকে দেখিয়েছি। দেখো, আমরা একেবারে উপরে লিখেছি ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি কোম্পানি, অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠানটির নাম। তারপরেই লিখেছি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 31 মার্চ 2020। তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ড্র করা হয়েছে। ডেবিট দিক, ক্রেডিট দিক, পার্টিকুলার্স রুপিজ, ক্রেডিট দিকেও পার্টিকুলার্স রুপিজ, এগুলো লেখা হয়েছে। দেখো, আমরা আগেই বলেছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট এটি শুরুই হবে কিন্তু নেট প্রফিট দিয়ে। দেখো, ক্রেডিট দিকে আমরা লিখেছি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট ট্রান্সফার। জার্নাল এন্ট্রি কি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। টোটাল অ্যামাউন্ট ছিল 75,000 টাকা। তোমরা অঙ্কের একেবারে শেষ লাইনটা দেখো, যেখানে নেট প্রফিটের পরিমাণ 75,000 টাকা দেওয়া আছে। আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট শুরুই করছি এই নেট প্রফিট নিয়ে, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমরা লিখছি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, জার্নাল এন্ট্রি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ন্যারেশন লিখছি নেট প্রফিট ট্রান্সফার, আউটার কলামে 75,000 টাকা। নেক্সট দেখো, আমরা ক্রেডিট দিকে ইন্টারেস্ট অন ড্রয়িংসের এন্ট্রি করেছি। আমরা আগেই বলেছিলাম, আলোচনার অংশে বলেছিলাম যে যদি ড্রয়িংসের কোনো তারিখ উল্লেখ করা না থাকে তাহলে গড়ে 6 মাসের জন্য সুদ হিসেব করতে হবে। আমরা দেখো ক্যালকুলেশানটা, এর জন্য ইন্টারেস্টের ক্যালকুলেশান এর পাশে ব্র্যাকেটে দেখানো আছে। 12,000 টাকা এর ড্রয়িং করেছে। ড্রয়িংসের উপর 8% হারে সুদ প্রদান করতে হবে, 8% লেখা হয়েছে। তাহলে 12,000-এর 8% ইন্টু 6 মাসের সুদ হিসেব করতে হবে 6/12 বা 1/2 লিখতে পারো। অ্যামাউন্টটা আসছে 480 টাকা। ইনার কলামে আমরা রেখেছি। আবার একই রকমভাবে বিয়ের ইন্টারেস্ট অন ড্রয়িং হিসেব করতে হবে। বিয়ের ড্রয়িংসের পরিমাণ ছিল 8,000 টাকা। ইন্টারেস্টের রেট হচ্ছে বা হার হচ্ছে 8%। এটিও গড়ে 6 মাসের জন্য প্রদান করতে হবে ইন্টু 6/12। অ্যামাউন্টটা ক্যালকুলেট করে আসছে 320 টাকা। দুটো যোগ করে আমরা পাচ্ছি 800 টাকা, যেটা আউটার কলামে দেখানো হয়েছে। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা কিভাবে ক্যালকুলেশন করব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। কোনো তারিখ উল্লেখ না থাকায় আমরা 6 মাসের জন্য সুদ হিসেব করেছি, নির্দিষ্ট রেটে, নির্দিষ্ট পরিমাণ ড্রয়িংয়ের ওপরে। এরপরে আমরা ডেবিট দিকে চলে আসছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। বছরের প্রথম দিনে এর ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল 80,000 টাকা এবং প্রবলেমের ইনস্ট্রাকশানে বলা আছে বা অংশীদারি চুক্তিপত্র অনুযায়ী বলা আছে 10% বার্ষিক হারে একে সুদ প্রদান করতে হবে। তাহলে সেই ক্যালকুলেশানটাই আমরা এখানে দেখিয়েছি। 80,000 টাকা 10%, বছরের প্রথম দিন থেকে বছরের শেষ দিন অবধি সারা বছরের জন্য সুদ হিসেব হয়েছে। 80,000-এর 10%
ইনার কলামে আমরা দেখো লিখেছি 8,000 টাকা, অর্থাৎ এ ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে 8,000 টাকা। বি এর ক্যালকুলেশন দেখো দেখিয়েছি, বি এর ক্যাপিটাল ছিল বছরের প্রথম দিনে 60,000 টাকা, তার উপর 10% 6,000 টাকা, টোটাল অ্যামাউন্ট 14,000 টাকা আউটার কলামে লিখেছি। আবারও প্রবলেমটা তোমরা দেখো, পার্টনার স্যালারি, পার্টনারের স্যালারির ক্ষেত্রে বলা আছে এ একমাত্র পার্টনার যিনি প্রতি মাসে 1,000 টাকা স্যালারি পাবেন। তাহলে প্রতি মাসে 1,000 হলে 12 মাসে 12,000 টাকা, তাহলে এ 1,000 টাকা পার মান্থ ইন্টু 12 মান্থ, টোটাল দেখো 12,000 টাকা তার বার্ষিক বেতন বা পারিশ্রমিক, সেটি আউটার কলামে লেখা হয়েছে। এরপরেই দেখো আমরা করেছি ইন্টারেস্ট অন লোন। জার্নাল এন্ট্রি কি? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন লোন। ক্যালকুলেশন কিভাবে হয়েছে? বি 20,000 টাকা ঋণ প্রদান করেছে। কোন মাসে প্রদান করেছে? 1 ডিসেম্বর 2019। আমাদের বছর শেষ হচ্ছে 31 ডিসেম্বর 2020, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাস সময়কালের জন্য তিনি ঋণ প্রদান করেছেন। ঋণের ওপর সুদ কত দিতে হবে সেটি কিন্তু প্রবলেমের মধ্যে কোথাও মেনশন করা নেই। তা আমরা এটা আগেই আলোচনা করেছি, যদি অংশীদারি চুক্তিপত্রে কোনো সুদের হারের উল্লেখ না থাকে তাহলে ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী বার্ষিক 6% হারে ঋণের উপর সুদ প্রদান করতে হবে। আমরা সেভাবেই ক্যালকুলেশন করেছি। 20,000 টাকা 6% ইন্টু 4 মাসের জন্য 4/12, অ্যামাউন্টটা এসছে 400 টাকা। তোমরা পরবর্তী অংশে চলে এসো, পার্টনারের কমিশন। প্রবলেমটা যদি দেখো তাহলে দেখতে পাবে বি পার্টনার কমিশন পাবে, কথা বলা ছিল। কিসের উপরে কমিশন পাবে? অ্যানুয়াল টার্নওভারের উপরে 2% হারে। অ্যানুয়াল টার্নওভারের পরিমাণ দেওয়া ছিল 6 লক্ষ টাকা, তাহলে আমরা ক্যালকুলেশন দেখিয়েছি 6 লক্ষ টাকার উপর 2% অর্থাৎ 12,000 টাকা। জার্নাল এন্ট্রি হলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স কমিশন অ্যাকাউন্ট 12,000 টাকা। একেবারে অঙ্কের শেষের দিকে আমরা চলে এসেছি। পার্টনাররা সিদ্ধান্ত নিয়েছিল নিট মুনাফার 5,000 টাকা তারা জেনারেল রিজার্ভে ট্রান্সফার করবে। তাহলে তার জন্য জার্নাল এন্ট্রি করেছি, দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট, অ্যামাউন্টটা হচ্ছে 5,000 টাকা। আমরা আউটার কলামে 5,000 টাকা বসিয়েছি। এইবারে আমরা দুদিকের পার্থক্যটা নির্ণয় করার চেষ্টা করেছি। ক্রেডিট দিক বেশি, ক্রেডিট দিকের যোগফল আমরা নিয়েছি দেখো 75,800 টাকা। ডেবিট দিকে যোগফলটাকে বসালাম। এবারে ডেবিট দিকের বাকি আইটেমগুলো বিয়োগ করার পর আমরা যে ডিফারেন্সটা পেলাম সেটা দেখো আউটার কলামে লিখেছি 32,400 টাকা। অর্থাৎ অংশীদারদের মধ্যে বন্টনযোগ্য মুনাফা হিসাবে আমরা পাচ্ছি 32,400 টাকা। এই 32,400 টাকা এ এবং বি দুজন অংশীদারের মধ্যে নির্দিষ্ট অনুপাতে ভাগ করে দেব। অনুপাতটা কি? প্রবলেমের একেবারে শেষ অংশে দেখো, লাস্ট বাট 1 অংশে রেশিওটা বলা আছে 3:2। তাদের প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন এ অ্যান্ড বি 3:2। তাহলে আমরা 32,400কে 3:2 রেশিওতে বন্টন করেছি। 32,400 ইন্টু 3/5 19,440, যেটা আমরা ইনার কলামে লিখেছি। বি এর অংশ 32,400 ইন্টু 2/5 12,960 ইনার কলামে লিখেছি। দুটোর যোগফল 32,400। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমাদের আজকের আলোচনার ভিত্তিতে ইলাস্ট্রেশনের প্রদত্ত ইলাস্ট্রেশনের উপর ভিত্তি করে আমরা এই সমাধানটি করেছি। দেখো নিচে আমরা একটা নোটও ইস্যু করেছি ওই ইন্টারেস্ট অন লোনের ব্যাপারে। লোনের উপর সুদের হার দেওয়া হয়নি, সুতরাং অংশীদারি আইন অনুযায়ী 6% হারে 4 মাস সময়ের জন্য সুদ হিসাব করা হয়েছে। তো এই নোটটিও তোমরা দিয়ে দেবে যেক্ষেত্রে কোনো অনুমান থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের এই আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অংশীদারি কারবার কী, অংশীদারি কারবারের ভিত্তি হিসাবে অংশীদারি চুক্তিপত্র কী, তার মধ্যে কী কী বিষয়ের অন্তর্ভুক্তি থাকে, লাভ ক্ষতি বন্টনের হিসাব কী, কীভাবে আমরা অর্জিত নিট মুনাফা অংশীদারদের মধ্যে বন্টন করতে পারি, এবং সবশেষে কীভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে হয়,
প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা একটা ইলাস্ট্রেশন নিয়েছি বা একটা অঙ্ক নিয়েছি। সেই অঙ্কটাকে সমাধান করে আজকের ক্লাসে আমরা শেখার চেষ্টা করলাম কিভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চেষ্টা করো বইয়ের তোমাদের বাড়িতে যে বই আছে সেই বই থেকে কিছু প্রবলেম সলভ করা। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আরও কিছু ইলাস্ট্রেশন এবং তার সাথে কিভাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমাদের পরবর্তী ভিডিওতে কিন্তু সেটি থাকবে।